এই গভীর আলোচনায় সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক খবর দেখার সময় অনেক সময় কি মনে হয় না যে পর্দার আড়ালে আসলে কারা কলকাঠি নাড়ছে? হ্যাঁ, একদম ঠিক। এই যেমন ধরুন সাউথ চায়না সিতে হঠাৎ করে কেন যুদ্ধজাহাজের আনাগোনা বেড়ে যায়, কিংবা মধ্যপ্রাচ্যের কোনো এক মরুভূমিতে পরাশক্তিগুলো কেন বছরের পর বছর ঘাঁটি গেড়ে বসে থাকে। রাইট। আজকের আয়োজনের মূল লক্ষ্য হল বিশ্ব রাজনীতির এই অত্যন্ত জটিল বিষয়গুলোকে একেবারে পানির মতো সহজ করে তোলা। আর আজকে আমাদের হাতে এই কাজটার জন্য একটা দারুণ উৎস রয়েছে। হ্যাঁ, যার শিরোনাম হলো বর্তমান বিশ্ব রাজনীতি বুঝতে এই ৮টি মৌলিক থিওরি জানা আবশ্যক। আসলে এই উৎসের উপর ভিত্তি করেই আজ আমরা বিশ্ব রাজনীতির বা জিওপলিটিক্সের একটা ব্যবচ্ছেদ করব বলতে পারেন। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক কালের এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই সব কিছু কীভাবে মাত্র ৮টি থিওরি ও ডক্ট্রিনের ফ্রেমে ফেলে ব্যাখ্যা করা যায় তা নিয়েই আজ আমরা কথা বলবো। যারা সবসময় নতুন কিছু শিখতে চান বা খবরের পেছনের আসল কারণ খুঁজতে পছন্দ করেন, এমনকি যারা বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সবার জন্যই এই আলোচনাটা একটা দারুণ শর্টকাট গাইড হিসাবে কাজ করবে। সত্যি বলতে বিশ্ব রাজনীতির এই ছকগুলো শুনলে আক্ষরিক অর্থেই চমকে যেতে হয়। আজকের এই আয়োজনে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আসলে বিশ্ব রাজনীতির ইতিহাস পড়লে তো আমরা সাধারণত শুধু সালের পর সাল আর যুদ্ধের নাম মুখস্থ করি, শুধু দেখি কি ঘটেছিল। একদম। কিন্তু আজকের এই উৎস উপাদানের সবচেয়ে বড় শক্তি হলো এগুলো আমাদের শেখায় কেন ঘটেছিল। এই যে ৮টি তত্ত্ব বা নীতির কথা বলা হচ্ছে, এগুলো কোনো সাধারণ খাতা কলমের বিষয় নয়। এগুলো হচ্ছে সেই অদৃশ্য সুতো যা দিয়ে গত ১ শতাব্দীরও বেশি সময় ধরে পুরো বিশ্বের মানচিত্র নিয়ন্ত্রিত হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, আজকের আলোচনায় আমরা কোনো রাজনৈতিক পক্ষ নেব না। একদমই না। আমরা নির্মোহভাবে শুধু সেই প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করব যা দিয়ে পরাশক্তিগুলো তাদের ঘুঁটি সাজায়। রাইট। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। আমাদের গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে ১ শতাব্দীরও বেশি সময় আগে, ১৯০৪ সালে। পলিটিক্যাল সায়েন্টিস্ট হ্যালফোর্ড ম্যাকিন্ডারের সময়। হ্যাঁ, তিনি একটি পেপার পাবলিশ করলেন যেখানে বিশ্ব নিয়ন্ত্রণের একটা ফর্মুলা দিলেন। থিওরিটির নাম হার্টল্যান্ড থিওরি বা কেন্দ্রভূমি তত্ত্ব। ঠিক। তার এই ফর্মুলাটা শুনলে যে কারো মাথা ঘুরে যেতে পারে। উনি বললেন, পুরো পৃথিবীটা যদি একটা দ্বীপ হয়, তবে ইউরেশিয়া হলো সেই দ্বীপের কেন্দ্রভূমি। হ্যাঁ, ইউরেশিয়া পূর্ব ইউরোপ, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের এই বিশাল ভূখণ্ডটা। তার সমীকরণটা ছিল অনেকটা এরকম যে পূর্ব ইউরোপ নিয়ন্ত্রণ করবে, সে এই হার্টল্যান্ড পাবে। যে হার্টল্যান্ড পাবে, সে পুরো ওয়ার্ল্ড আইল্যান্ড বা পুরো বিশ্বের মূল ভূখণ্ড নিয়ন্ত্রণ করবে। আর চূড়ান্ত পর্যায়ে সে পুরো বিশ্বকে শাসন করবে। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে বুঝতে পারব ম্যাকেন্ডার ঠিক কোন সময়ের নিরিখে কথাটা বলেছিলেন। ১৯০৪ সালে কিন্তু আকাশে যুদ্ধবিমানের কোনো দাপট ছিল না। তখন যোগাযোগ মানেই তো রেললাইন আর জাহাজ। ঠিক। ম্যাকেন্ডার মানচিত্রের দিকে তাকিয়ে দেখলেন এই ইউরেশিয়ার হার্টল্যান্ড অঞ্চলটা আসলে প্রকৃতির তৈরি করা একটা দুর্ভেদ্য দুর্গ। একদিকে রয়েছে সুবিশাল ইউরাল পর্বতমালা, আর একদিকে মাইলের পর মাইল বরফে ঢাকা সাইবেরিয়া, আর দক্ষিণে বিশাল মরুভূমি। বাইরের কোনো শত্রুর পক্ষে সমুদ্রপথে এসে এখানে আক্রমণ করা প্রায় অসম্ভব। শুধু সুরক্ষাই নয়, এই অঞ্চলে রয়েছে বিপুল জনসংখ্যা, কয়লা, লোহা আর তেলের মতো অঢেল প্রাকৃতিক সম্পদ। আর এর ভেতর দিয়ে যদি চমৎকার রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা যায়, তাহলে এই বিশাল ভূখণ্ডের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বিদ্যুৎ গতিতে সৈন্য আর রসদ পাঠানো সম্ভব। তার দাঁড়াচ্ছে, যার হাতে এই দুর্গ থাকবে তাকে হারানো প্রায় অসম্ভব। ঠিক ধরেছেন। এই ভৌগোলিক সুবিধাগুলোর কারণেই ইতিহাসের দিকে তাকালে দেখবেন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বারবার রাশিয়ার এই ভূখণ্ড দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তারা জানতো এই জায়গাটার দখল পেলেই তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময়, অর্থাৎ কোল্ড ওয়ারের যুগে, সোভিয়েত ইউনিয়ন যে এত বিশাল সামরিক পরাশক্তি হয়ে উঠেছিল, তার অন্যতম প্রধান কারণ ছিল এই হার্টল্যান্ডে তাদের একচিটিয়া নিয়ন্ত্রণ। হ্যাঁ, তারাই ভৌগোলিক দুর্গের ভেতরে বসে নিজেদের ইচ্ছে মতো সম্পদ ও সামরিক শক্তি বাড়িয়েছে। কিন্তু একটা খটকা লাগছে, যদি হার্টল্যান্ড বা স্থলভাগী এত সুরক্ষিত এবং শক্তিশালী হয়, তাহলে আজকালকার দিনে তো আমরা দেখি সবাই সমুদ্রপথের দখল নিয়ে ব্যস্ত।
দারুণ একটা পয়েন্ট। আর এখানেই আমাদের উৎসের দ্বিতীয় তত্ত্বটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। রিমল্যান্ড থিওরি। রাইট। 1940-এর দশকে নিকোলাস স্পাইকম্যান নামের আরেকজন পলিটিক্যাল সায়েন্টিস্ট এসে ম্যাকিন্ডারের ওই হার্টল্যান্ড থিওরিকে চ্যালেঞ্জ করে বসলেন। তিনি বললেন, সঘল স্থলভাগের মাঝখানে বসে থাকলেই বিশ্ব শাসন করা যাবে না। স্পাইকম্যানের লজিকটা কিন্তু বেশ চমকপ্রদ। তিনি দেখালেন যে বিশ্ব রাজনীতিতে শুধু স্থলভাগ নয়, ওই হার্টল্যান্ডের চারপাশে যে উপকূলীয় অঞ্চল বা জলভাগ রয়েছে সেগুলোর ক্ষমতা কোনো অংশেই কম নয়, বরং আধুনিক যুগে অনেক বেশি। ইউরোপের ভূমধ্য সাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষা দেশগুলো, আমাদের বঙ্গোপসাগর কিংবা সাউথ চায়না সি এর মতো অঞ্চলগুলো। হ্যাঁ, এগুলোকেই তিনি নাম দিলেন রিমল্যান্ড। এর পেছনের কারণটা তো খুব পরিষ্কার। একটা দেশের অর্থনীতি টিকে থাকে বাণিজ্যের ওপর, আর বাণিজ্যের জন্য দরকার সমুদ্র বন্দর। এই উপকূলীয় অঞ্চলগুলোতেই বিশ্বের বড় বড় শহর গড়ে ওঠে। মানুষের বসবাস সবচেয়ে বেশি থাকে, আর শিল্প ও টেকনোলজির মূল বিকাশটা এখানেই ঘটে। আপনি বিশাল স্থলভাগের অধিকারী হতে পারেন, কিন্তু সেই স্থলের শক্তির সাথে যদি সমুদ্রপথের বা নৌশক্তির সংযোগ ঘটাতে না পারেন, তবে বিশ্ব অর্থনীতিতে আপনি ছিটকে পড়বেন। বিষয়টা অনেকটা এরকম যে আপনার কাছে বিশাল একটা ফ্যাক্টরি আছে, কিন্তু মালপত্র বাইরে পাঠানোর কোনো রাস্তা বা বন্দর নেই। চমৎকার উপমা। আর আধুনিক বিশ্ব রাজনীতিতে যদি একটু চোখ বোলান, দেখবেন আজকের দিনের প্রায় সব বড় বড় জিওপলিটিক্যাল চাল এই রিমল্যান্ডকে ঘিরেই হচ্ছে। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো কিভাবে তৈরি হয়েছে? আটলান্টিক ও ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোকে নিয়ে, যাতে তারা সোভিয়েত ইউনিয়নকে সমুদ্র থেকে ব্লক করে রাখতে পারে। আবার জাপান ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল সামরিক ঘাঁটি রয়েছে, সেটা কেন? কারণ তারা ওই এশিয়ান রিমল্যান্ডে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চায়। এর মানে বর্তমানে সাউথ চায়না সি নিয়ে যে প্রবল দ্বন্দ্ব বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা আমরা প্রতিনিয়ত শুনি, সেটাও এই রিমল্যান্ড থিওরিরই অংশ। উৎস উপাদানে অকেস চুক্তির কথাও কিন্তু বলা হয়েছে, যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক সাবমেরিন তৈরির চুক্তি হলো। চুক্তির মূল সারমর্ম সেটাই, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে যেন কোনো পরাশক্তির একক আধিপত্য তৈরি না হয়। এমনকি রাশিয়া যে 2014 সালে ক্রিমিয়া দখল করল, তার পেছনের অন্যতম প্রধান কারণ ছিল কৃষ্ণ সাগরের উষ্ণ জলের বন্দরে নিজেদের প্রবেশাধিকার নিশ্চিত করা, যা মূলত রিমল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ারই একটা চেষ্টা। রিমল্যান্ড থিওরি ছাড়া বর্তমান সময়ের এই আন্তর্জাতিক সংঘাতগুলোর সমীকরণ মেলানো সত্যি কঠিন। ভূখণ্ড এবং সমুদ্রপথের দখল নিয়ে লড়াইয়ের একটা পরিষ্কার চিত্র আমরা পেলাম। ভৌগোলিক সীমানার এই দাবার চালগুলো বেশ স্পষ্ট, কিন্তু মানুষের মাথার ভেতরের যে আদর্শ বা বিশ্বাস, সেটা তো আর কোনো সীমানা বা সমুদ্র দিয়ে আটকে রাখা যায় না। এই জায়গাটাতেই আসে আমাদের তৃতীয় থিওরি, ডোমিনো এফেক্ট বা ডোমিনো থিওরি। বাস্তব জীবনের ওই ডোমিনো বোর্ডের কথা একবার চিন্তা করা যাক। ছোট ছোট আয়তাকার ব্লকগুলো পরপর সারিবদ্ধভাবে সাজানো থাকে। আপনি যদি শুধু প্রথম ব্লকটায় আলতো করে একটা টোকা দেন, সেটা পড়ে গিয়ে তার ধাক্কায় দ্বিতীয়টাকে ফেলে দেয়, দ্বিতীয়টা তৃতীয়টাকে, এভাবেই চোখের পলকে সবগুলো ব্লক হুড়মুড় করে পড়ে যায়। 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা ঠিক এই ডমিনো ব্লকের মতোই এক গভীর আতঙ্কে ভুগছিলেন। তাদের ভয় ছিল কমিউনিজম বা সমাজতন্ত্রের বিস্তার নিয়ে। সেই সময়ের পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। 1918 সালে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের অনেক দেশ তাদের ব্লকে চলে গেল। সবচেয়ে বড় ধাক্কাটা এলো 1949 সালে, যখন চীনেও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। ওয়াশিংটনে বসে নীতি নির্ধারকদের মনে হলো চীন তো পড়ে গেল, এরপর হয়তো কম্বোডিয়া পড়বে, তারপর লাওস, তারপর ভিয়েতনাম, এবং এভাবেই পুরো এশিয়া কমিউনিজমের দখলে চলে যাবে। এই ভয়টা থেকেই কিন্তু একটা বিশাল মানবিক বিপর্যয় শুরু হয়েছিল। এটাই এই থিওরির সবচেয়ে করুণ বাস্তব দিক। মতাদর্শ বা আইডিওলজির তো কোনো কাঁটাতারের বর্ডার থাকে না। এটি বাতাসের মতো এক দেশ থেকে আরেক দেশে ছড়ায়। এটি রাষ্ট্রে যদি কমিউনিজম প্রতিষ্ঠিত হয়, তবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাধারণ মানুষও সেই আদর্শের দিকে ঝুঁকে পড়বে। এটাই ছিল ডমিনো থিওরির মূল কথা। আর এই ডমিনোর পতন ঠেকানোর জন্য আমেরিকা যে সামরিক পদক্ষেপ নিয়েছিল, তার সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত পরিণতিই ছিল দীর্ঘস্থায়ী ভিয়েতনাম যুদ্ধ। একটি রাজনৈতিক থিওরি কিভাবে জঙ্গলে ঘেরা একটা দেশে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নিতে পারে, ভিয়েতনাম তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে এর মানে আসলে কি দাঁড়ায়? যখন কোনো আদর্শকে সরাসরি সীমানা দিয়ে বা সরাসরি যুদ্ধ করে আটকানো যাচ্ছে না, আবার ভিয়েতনামের মতো যুদ্ধে জড়িয়ে পড়াও বিশাল ক্ষতির কারণ হচ্ছে, তখন একটি পরাশক্তি কি করতে পারে?
কিভাবে তারা এই মতাদর্শের বিস্তার ঠেকাবে? এখানেই আমাদের 4 নম্বর থিওরি যুক্ত হয়, যার নাম কন্টেইনমেন্ট থিওরি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জর্জ এফ ক্যানেন নামের একজন মার্কিন কূটনীতিক এই কন্টেইনমেন্ট বা ঘেরাও করার নীতির ধারণা দেন। তিনি একটি বিখ্যাত টেলিগ্রাম লিখেছিলেন। হ্যাঁ, যেখানে তিনি বললেন সোভিয়েত ইউনিয়নের এই আদর্শিক বিস্তারকে সরাসরি আক্রমণ করে থামানো যাবে না। এর বদলে একে চারপাশ থেকে এমনভাবে ঘেরাও করে ফেলতে হবে, এমনভাবে আটকে রাখতে হবে যেন তা আর বাইরের দিকে বিস্তার লাভ করতে না পারে। একটা রোগকে যেমন কোয়ারেন্টাইন করে রাখা হয়, ঠিক সেভাবেই কমিউনিজমকে তার নিজের জায়গার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলতে হবে, বিশেষ করে পশ্চিম ইউরোপের দিকে যেন তা কোনোভাবেই আসতে না পারে। আর মজার ব্যাপার হলো এই ঘেরাও করার কাজটা কিন্তু শুধু অস্ত্র দিয়ে করা হয়নি, টাকা দিয়েও করা হয়েছিল। এটাই ছিল এই নীতির সবচেয়ে মাস্টার স্ট্রোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ যখন পুরো যুদ্ধ বিধ্বস্ত, অর্থনীতির চরম ভঙ্গুর, তখন আমেরিকা বুঝতে পারল যে মানুষ যখন গরিব আর ক্ষুধার্ত থাকে তখনই তারা চরমপন্থী আদর্শের দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তাই এই ঘেরাও নীতির অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যান নিয়ে আসে। এর মাধ্যমে তারা পশ্চিম ইউরোপের দেশগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলারের বিশাল আর্থিক সহায়তা দেয় রাস্তাঘাট, কলকারখানা আর অর্থনীতি পুনর্গঠনের জন্য। উদ্দেশ্য একটাই, মানুষের হাতে কাজ থাকলে তারা আর কমিউনিজমের দিকে ঝুঁকবে না। অর্থাৎ টাকার বস্তা দিয়ে একটা অদৃশ্য দেয়াল তুলে দেওয়া হলো। চমৎকার বলেছেন। তবে শুধু অর্থনীতি দিয়ে তো আর সব হয় না, সামরিক সুরক্ষাও লাগে। তাই সামরিকভাবে ঘেরাও করার জন্যই পরবর্তীতে ন্যাটো গঠন করা হয়। অর্থাৎ আজকের দিনে আমরা যে শক্তিশালী ন্যাটো জোটকে দেখি, তার একদম আদি ভিত্তিটাই হলো এই কন্টেইনমেন্ট থিওরি। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ভৌগোলিক সীমানা আর সমুদ্রপথ নিয়ে লড়াই হয়েছে, তারপর দেখলাম মতাদর্শের বিস্তার ঠেকানোর প্রাণপণ চেষ্টা। কিন্তু একটি দেশ কিভাবে ধাপে ধাপে নিজেকে গুছিয়ে পুরো বিশ্ব শাসনের দিকে এগিয়ে যায় তা বুঝতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া 4টি ঐতিহাসিক ডক্ট্রিন সম্পর্কে জানা অপরিহার্য। এটি অনেকটা একটি পরাশক্তি হয়ে ওঠার ধাপে ধাপে সাজানো ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের একদম প্রথম ধাপ হল 1900 শতাব্দীর মনরো ডক্ট্রিন। 1823 সালে প্রেসিডেন্ট জেমস মনরো একটি নীতি ঘোষণা করলেন, যাকে সোজা বাংলায় বলা যায় বিচ্ছিন্নতার নীতি বা আইসোলেশন পলিসি। ব্যাপারটা অনেকটা নিজের দরজায় ডু নট ডিস্টার্ব সাইন ঝুলিয়ে দেওয়ার মতো। তিনি ইউরোপের পরাশক্তিগুলোকে পরিষ্কার জানিয়ে দিলেন, ইউরোপ আটলান্টিকের ওপারে থাকবে আর আমেরিকা এপারে থাকবে। আমাদের মহাদেশে তোমরা নাক গলাতে আসবে না, আর তোমাদের কোনো যুদ্ধে আমরা জড়াবো না। বিশ্ব শাসনের আগে নিজের ঘর গোছানোর এটি ছিল একটি দুর্দান্ত কৌশল। একটু ভেবে দেখুন, সেই সময়ে ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত। আমেরিকা যদি সেই সময় ওইসব যুদ্ধে জড়িয়ে পড়ত, তবে তাদের প্রচুর সম্পদ নষ্ট হতো। বাইরের এই হস্তক্ষেপ থেকে নিজেকে মুক্ত রেখে আমেরিকা ওই সময়টাতে নিজেদের দেশের শিল্পের বিপ্লব ঘটালো, রেল লাইন বসালো, অর্থনীতিকে মজবুত করলো এবং সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার সুযোগ পেল। পুরো আমেরিকা মহাদেশে নিজেদের একক আধিপত্য নিশ্চিত করার পর যখন তারা ভেতর থেকে পুরোপুরি প্রস্তুত, তখনই কেবল তারা বিশ্ব রাজনীতির মূল মঞ্চে পা রাখে। নিজেকে আগে ভেতর থেকে শক্তিশালী না করে যে বাইরের দুনিয়ায় ছড়ি ঘোরাতে যাওয়া বোকামি। মনরো ডক্ট্রিন তার এক নিখুঁত উদাহরণ। কিন্তু এই ডু নট ডিস্টার্ব সাইনটা তো আর চিরকাল ঝুলিয়ে রাখা যায় না। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পরিস্থিতি যখন পুরোপুরি পাল্টে গেল, তখন আসে আমাদের ব্লুপ্রিন্টের দ্বিতীয় ধাপ, ট্রুম্যান ডক্ট্রিন। প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের এই নীতি ছিল মূলত একটু আগে আমরা যে কন্টেইনমেন্ট থিওরি নিয়ে কথা বললাম তারই একদম ব্যবহারিক রূপ। আইসোলেশন থেকে বেরিয়ে আমেরিকা সরাসরি ঘোষণা করল যে বিশ্বের যেখানেই কোনো মুক্ত দেশ বাইরের কোনো শক্তি দ্বারা আক্রান্ত হবে, আমেরিকা তাদের পাশে দাঁড়াবে। ট্রুম্যান ডক্ট্রিন মূলত আমেরিকার বিশ্ব পুলিশ হয়ে ওঠার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই গ্রিস এবং তুরস্কে এক বিশাল রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। মনে হচ্ছিল দেশ দুটি হয়তো কমিউনিস্ট ব্লকে যোগ দেবে। তখন ট্রুম্যান ডক্ট্রিনের অধীনে মার্কিন কংগ্রেস ওই দেশগুলোকে প্রচুর সামরিক এবং আর্থিক সহায়তা অনুমোদন করে। তো স্নায়ুযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। আমেরিকা পরিষ্কার বার্তা দিল যে তারা আর নিজেদের মহাদেশে বসে থাকবে না, বরং সোভিয়েত প্রভাব ঠেকাতে বিশ্বের যে কোনো প্রান্তে তারা অর্থ এবং অস্ত্র নিয়ে হাজির হবে। এর পরের ধাপে বিশ্ব রাজনীতিতে যুক্ত হয় সম্পূর্ণ নতুন একটি উপাদান, কার্টার ডক্ট্রিন। এখানে সবচেয়ে চমৎকার বিষয় হল
কিভাবে মাটির গভীরের একটি তরল পদার্থ বা প্রাকৃতিক সম্পদ সরাসরি একটি দেশের জাতীয় নিরাপত্তার সমার্থক হয়ে উঠল। সময়টা 1979 সাল। সোভিয়েত ইউনিয়ন তখন আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে। এই ঘটনায় ওয়াশিংটনে রীতিমতো অ্যালার্ম বেজে ওঠে। তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের মনে হল আফগানিস্তানের পরই হয়তো সোভিয়েতদের নজর পড়বে মধ্যপ্রাচ্যের বিশাল তেলের খনিগুলোর দিকে। আধুনিক দুনিয়া তো চলে তেলের ওপর। কারখানার চাকা থেকে শুরু করে সামরিক ট্যাঙ্কার, সবকিছুর প্রাণভোমরা এই তেল। আর সেই তেলের নিয়ন্ত্রণ যদি শত্রুর হাতে চলে যায়, তবে তো পরাশক্তির অর্থনীতি এক মুহূর্তেই স্থবির হয়ে পড়বে। ঠিক এই জায়গাটাতেই জিমি কার্টার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সেই ঐতিহাসিক ডক্ট্রিন ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যের তেলের বাণিজ্যে কেউ যদি আধিপত্য বিস্তারের চেষ্টা করে বা জ্বালানি সরবরাহে বাধা দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে নিজেদের জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে ধরে নেবে এবং প্রয়োজনে যে কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে তার মোকাবেলা করবে। একটি প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে যে পরবর্তীতে উপসাগরীয় যুদ্ধগুলো হয়েছিল, বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতি আমরা দেখি, তার একদম মূল ভিত্তি ছিল এই কার্টার ডক্ট্রিন। অসাধারণ একটা বিবর্তন। প্রথমে নিজেদের গুছিয়ে নেওয়া, এরপর আদর্শের বিস্তার ঠেকানো, তারপর সম্পদের সুরক্ষা নিশ্চিত করা। আর এই রূপরেখার একদম শেষ এবং সবচেয়ে আক্রমণাত্মক নীতিটি হল বুশ ডক্ট্রিন। 2001 সালে 9/11-এর টুইন টাওয়ারের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আমেরিকার মনস্তত্ত্ব পুরোপুরি পাল্টে যায়। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন এই নতুন নীতি গ্রহণ করেন, যাকে বলা হয় প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার নীতি। সহজ কথায় বলতে গেলে, কেউ একজন আপনাকে ঘুষি মারার জন্য হাত ঘোরাচ্ছে, সে আপনাকে আঘাত করার আগেই তাকে ঘুষি মেরে বসলেন। এই ডক্ট্রিনের পেছনের মানসিকতাটা বোঝা খুব জরুরি। 9/11-এর পর আমেরিকার মনে হলো, তারা যদি শত্রুর আঘাত করার জন্য অপেক্ষা করে, তবে তা অনেক দেরি হয়ে যাবে। বিশেষ করে সন্ত্রাসীদের হাতে যদি কোনোভাবে গণবিধ্বংসী অস্ত্র বা ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন চলে আসে, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। তাই বুশ ডক্ট্রিনের মূল কথা হল, শত্রু আক্রমণ করার আগেই সম্ভাব্য বিপদ আঁচ করে তাকে ধ্বংস করে দেওয়া। আর এর সবচেয়ে বড় শিকার তো আমরা চোখের সামনেই দেখেছি। হ্যাঁ, এই নীতির সবচেয়ে বড় এবং বিতর্কিত উদাহরণ হল 2003 সালের ইরাক যুদ্ধ। সাদ্দাম হোসেনের কাছে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন থাকতে পারে, মূলত এই আশঙ্কায় ইরাকে আক্রমণ করা হয়। পরবর্তীতে সেখানে তেমন কোনো অস্ত্র পাওয়া না গেলেও আগাম আঘাত হানার যে নীতি, তা ওই বুশ ডক্ট্রিনেরই সরাসরি প্রয়োগ ছিল। আফগানিস্তানে যে দীর্ঘ সন্ত্রাস বিরোধী যুদ্ধ পরিচালিত হয়েছিল, তার পেছনেও এই একই ডক্ট্রিন কাজ করেছে। তারা বোঝাতে চেয়েছে যে হুমকি তৈরি হওয়ার আগেই অঙ্কুরে তা বিনষ্ট করে দিতে হবে। কি দারুণ একটা জার্নি! আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টির একটি সারসংক্ষেপ টানি, তাহলে দেখা যায় বিশ্ব রাজনীতির এই জটিল দাবা খেলাটি ধাপে ধাপে কিভাবে পাল্টেছে। শুরুতে লড়াই ছিল ভৌগোলিক সীমানা বা ইউরেশিয়ার সুরক্ষিত হার্টল্যান্ড দখলের। এরপর সেই লড়াই গড়ায় সমুদ্রপথ ও উপকূলীয় এলাকা বা রিমল্যান্ডের দিকে, যার রেশ আমরা আজকের সাউথ চায়না সিতেও দেখতে পাচ্ছি। তারপর আসে মানুষের মনের আদর্শ নিয়ন্ত্রণের যুদ্ধ, যেখানে আমরা দেখলাম ডমিনো এফেক্টের ভয়। এবং তাকে চারপাশ থেকে আটকে রাখার জন্য কন্টেইনমেন্ট থিওরি ও মার্শাল প্ল্যানের মতো আর্থিক কূটনীতি। আর সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তি হয়ে ওঠার ওই চারটি ডক্ট্রিন আমাদের দেখালো কিভাবে বিচ্ছিন্নতা থেকে শুরু করে আদর্শিক লড়াই এবং শেষমেশ আগাম সামরিক হামলা গত 1 শতাব্দীর ইতিহাসকে রূপ দিয়েছে। যারা শুনছেন, বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই থিওরিগুলো এতটা গুরুত্বপূর্ণ। এগুলো শুধুই ইতিহাসের পাতায় লেখা কিছু শব্দ নয়, এগুলো হচ্ছে বর্তমান পৃথিবীকে, বর্তমানের খবরগুলোকে গভীরভাবে পড়ার চশমা। একদম ঠিক। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা দেখলাম গত 1 শতাব্দীতে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে ভূমি, সমুদ্রপথ, বিশেষ কোনো আদর্শ কিংবা তেল সম্পদের ওপর ভিত্তি করে। কিন্তু আমরা যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, আগামী দিনের বিশ্ব রাজনীতির মূল থিওরি বা ডক্ট্রিনগুলো কিসের ওপর ভিত্তি করে তৈরি হবে? ভৌগোলিক সীমানা বা তেলের দিন হয়তো ফুরিয়ে আসছে। নতুন থিওরি কি সাইবার স্পেসের বা ডাটার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিয়ে হবে, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মালিকানা নিয়ে নতুন কোনো স্নায়ু যুদ্ধ শুরু হবে? অথবা হয়তো মহাকাশের সম্পদ দখল বা চাঁদে ঘাঁটি বানানোই
হবে আগামী শতাব্দীর নতুন হার্টল্যান্ড থিওরি। হতেই পারে। সত্যি তো, ভবিষ্যতের এই সম্ভাবনাগুলো নিয়ে ভাবলে যেমন রোমাঞ্চিত হতে হয়, তেমনি একটু ভয়ও লাগে। একদম। যারা শুনছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো এই প্রশ্নটি নিয়ে একটু নিজস্ব চিন্তা ভাবনা করার জন্য। আপনারা কি মনে করেন আগামী দিনের ডক্ট্রিনটা কি হতে পারে? এটা আসলেই ভাববার বিষয়। আজ আমাদের সাথে থেকে উৎস উপাদানের ওপর ভিত্তি করে বিশ্ব রাজনীতির এই চমৎকার এবং গভীর বিশ্লেষণটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই আলোচনা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।